রামমোহন এবং বিদ্যাসাগর সযত্নে যে বাংলা ভাষা তৈরি করছে, মধুসূদন সেগুলো নেননি। একজন কবি, সত্যি এটা কোনো সন্দেহ নেই, একজন কবি তার কবিতার জগৎ নির্মাণ করতে গিয়ে তার আলাদা ভাষা শৈলী, তার আলাদা কবিতার ভাষা তিনি নির্মাণ করতেই পারেন। এবং অমিতাভ বচ্চন সত্যি বলতে অভিনব ভাষা, কিন্তু গ্রহণযোগ্য এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে আজকের সময়। আমি খুব বেশি বলতে চাইছি না, যে কথাটা বলতে চাইছিলাম যে আমরা মধুসূদনের সত্যি বলতে যখন কোনো সময়ে আমরা কবিতা পাঠ করবার কথা ভাবি, হঠাৎ কোনো বই টেনে নিই কবিতা বলবো, কবিতা বই পড়বো, কখনো কি আমরা সত্যি এই 200 বছরের মধ্যে 200 জন মানুষকে আমরা অমিতাভ বচ্চনের মেঘনাদ কাব্য সময়ের সুযোগ মতো, অবসর মতো গভীর মর্মপ্রতি কবিতা পাঠে নিভৃত মন্ত্রোচ্চারণের মতো কখনই কি মেঘনাদ কাব্যকে আমাদের রাতের অবসরে অবকাশে কবিতা পড়ার চরম এবং চূড়ান্ত মুহূর্তে গ্রহণ করবো? কেউ করবো? আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলছি। 50 দশক থেকে 0 দশক পর্যন্ত এই দশকের কবিদের বাড়িতে যদি যান, কারুর বাড়িতে মেঘনাদ কাব্য আছে কি? থাকে? কারুর থাকে না। থাকলেও কোথায় থাকে সেটাও আমরা খুব ভালোভাবে জানি, সেটা স্পষ্ট দিক নির্দেশ দরকার নেই। অর্থাৎ কবিরা মেঘনাদ কাব্যকে বর্জন করেছে, পাঠকরা মেঘনাদ কাব্যকে তাদের কবিতা পাঠে কবিরা আমরা 50 থেকে 0 দশক পর্যন্ত দেখছি কবিরা মূলত মেঘনাদ কাব্যকে ছুঁয়েও দেখেন। 50 থেকে দেখেছি, 0 দশক পর্যন্ত দেখেছি কোনো তরুণ কবি মেঘনাদ কাব্য পড়ছেন এরকম অলিক কল্পদৃশ্য এখন আর ভাবা সম্ভব। আর 50 দশকেও আমি কখনোই আলোক সরকার বা প্রণবেন্দু দাশগুপ্ত বা উৎপল কুমার বসুর মতো কবিদের কখনো মেঘনাদ কাব্য সম্বন্ধে আগ্রহ বা ঔৎসুক্য দেখি ইত্যাদি ইত্যাদি। ফলত নিজের জন্য একটা ভাষা তৈরি করলেন, যে ভাষাটা মধুসূদন তৈরি করলেন এবং সত্যি বলতে সেই ভাষাটা আমাদের দেশ, কাল, মাটি, ঐতিহ্য এবং শিকড়ের সঙ্গে কতখানি সম্পৃক্ত হয়ে আছে। কোথাও যেন বাংলা ভাষার প্রাণ এবং প্রাণনার থেকে বহু দূরে, দূরবর্তী ব্যবধানে অনেকটা বদ্বীপের মতো অবস্থান করছে। কালও আজও ভবিষ্যৎ জানি না মেঘনাদ কাব্যের অমিতাভ। সে কোথাও যেন মনে হয়, বারবার মনে হয় যে একটা কাব্য কোনো তরুণ কবিরা আর পড়ছেন না, অথচ আমরা জানি সেই কবি চিরস্থায়ী হন, সেই কবি দীর্ঘস্থায়ী এবং সংবেদনশীল মানুষের চৈতন্যের সঙ্গে একাকার এবং জাগরুক হয়ে যান, যিনি নিজেকে সংক্রমিত করতে পারেন পরবর্তী দশকে কবিদের মধ্যে। আমার সন্দেহ আছে, আমার সংশয় আছে, আমার জিজ্ঞাসা আছে, সত্যি কি মধুসূদন দত্তের মেঘনাদ কাব্য আজও কোনো ধুলি ধূসর তাক থেকে নেমে এসে, আলমারির মধ্যে থেকে নেমে এসে কোনো মাঝরাতে আমাদের সঙ্গে আমাদের কবিতা পাঠের স্পৃহা এবং প্রেরণা হয়ে উঠতে পারে? যদি হয় মিথ্যা কথা, মিথ্যা। ঠিক যেভাবে একসময় রবীন্দ্র অনুসারী কবিদের আমরা খুঁজে পেয়েছি পাঠ্যপুস্তকে, সত্যেন্দ্রনাথ দত্তদের মতো কবি, মধুসূদন দত্তের অবস্থানকে যদি পাঠ্যপুস্তকের বাইরে নিয়ে আসা যায় মেঘনাদ কাব্যকে, যদি পাঠ্যপুস্তকে সিলেবাসে মেঘনাদ পাঠ্য না থাকে, কতজন পাঠক, কতজন কবি, কতজন ভবিষ্যৎ রচয়িতারা মেঘনাদ কাব্যের 9টা সর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত করে রাখবার ধৈর্য এবং সহিষ্ণুতা দেখাবেন, যে ভাষার সঙ্গে মূল কেন্দ্রীয় বাংলা ভাষা স্বগভীর এবং নিগুড়তম যোগসূত্র নেই, যে ভাষা আমাদের জীবনের সঙ্গে কথা বলে না, যে ভাষা আমাদের শিকড়ের দিকে নিয়ে যায় না, যে ভাষা আমাদের অতীত ঐতিহ্য, স্মৃতি এবং ইতিহাসের সঙ্গে মিলে যায় না, আমাদের চিত্ত এবং চৈতন্যের মধ্যে পরবর্তীকালে কোনো রকম
প্রতিপত্তি প্রতিক্রিয়া তৈরি করে না, এবং যে ভাষার মধ্যে দিয়ে কোনো প্রজ্ঞাদীপিত কল্পনা মনীষার বিশাল দিগন্ত খুলে দেয় না। কতদিন 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 পাঠ্যসূচির বাইরে একবার ঠেলে পরীক্ষা করে দেখা উচিত ছিল নাকি যে মেঘনাদ বধ কাব্য আমরা কতজন পড়ব, কতজন পড়ি এবং কেন পড়ব। ঠিক রবীন্দ্রনাথ এই আশঙ্কা ব্যক্ত করেছিলেন যখন 30 দশকের দলবদ্ধ কবিরা রবীন্দ্র বিদ্রোহের নাম করে রবীন্দ্র ভাববলয় থেকে মুক্তি চাইছিলেন। রবীন্দ্রনাথের আশঙ্কা রবীন্দ্র ভাববলয় থেকে মুক্তি ছিল না। রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে এইসব পঞ্চকবিরা 30 দশকের কবিরা রবীন্দ্রনাথ থেকে মুক্ত হতে চাইছেন না। আসলে পাশ্চাত্য প্রবণ ইউরোকেন্দ্রিক আধুনিকতার কাছে আনুগত্য এবং আত্মসমর্পণ করতে চাইছেন, এবং রবীন্দ্রনাথ বারবার অজিত দত্ত, কামাক্ষী প্রসাদ চট্টোপাধ্যায় কিংবা প্রেমেন্দ্র মিত্রদের চিঠি লিখে সতর্ক করতে চাইছিলেন যে পাশ্চাত্য ইউরোকেন্দ্রিক সাহিত্য নয়, আমার দেশের ভাষা যেখানে প্রাণ পায়, স্ফূর্তি পায়, সজীব হৃদস্পন্দনে কথা বলে, সেই ভাষায় কবিতা যদি না লেখা হয় এই কবিতা থাকবে কি থাকবে না সে এক বিরাট বিস্ময়সূচক চিহ্নের সামনে পড়ে যেতে হয়। সুতরাং আমাদের প্রাত্যই হৃদস্পন্দনের সঙ্গে মেঘনাদ বধ কাব্যের নতুন করে কি কোনো যোগসূত্র স্থাপন আমরা করতে পারি? সম্ভব। তাহলে যে ভাষায় কথা বললেন সে ভাষাকে আমাদের কবিতা পাঠের ভাষা থেকে বহু দূরে, আমাদের দেশ কাল সমাজ ঐতিহ্য এবং শিকড় থেকে বহু দূরে কোথাও যেন নিয়ে যাচ্ছে, যে ভাষার সঙ্গে আমার আত্মিক মেলবন্ধন ঘটছে কিনা বা আদৌ ঘটবে কিনা যথেষ্ট সন্দেহ করছে। আমি একটি কথা মধুসূদন দত্তের বিরুদ্ধে বলছি না, আমি একটি কথা কোনোরকম অকারণ বিদ্বেষ বা নিষেধাজ্ঞার থেকে বলছি না। আমি আপনাদের মতো একজন পাঠকের দিক থেকে মধুসূদনকে 200 বছর পর আবার ফিরে দেখতে চাইছি। ঔপনিবেশিক আধুনিকতার গ্রাস থেকে মধুসূদন নিজেকে মুক্ত করতে পারেন না। তিনিও কোথাও যেন কালী হয়ে গেলেন, তিনিও কোথাও যেন নব হয়ে গেলেন, তিনিও কোথাও যেন ওই তাঁর জন্মের 3 বছর আগে লেখা সেই আখ্যানের চরিত্র তিলকচন্দ্র হয়ে গেলেন। এবার দুর্ভাগ্য, এবার বাংলা কবিতার পক্ষে বড় ক্ষতিকর। এত বড় একজন কবি যিনি যে কোনো সময়ে যে কোনোভাবে অসামান্য সব চিত্রকল্প প্রদর্শনীর সংগ্রহশালা খুলে দিতে পারেন একজন কবি, তিনি কোথাও যেন শুধুমাত্র অমিতাক্ষরের ওই জটিল দুর্বোধ্য ভাষার মধ্যে চলে গেলেন। হ্যাঁ, জটিল এবং দুর্বোধ্য ভাষা। তার কারণ হচ্ছে, আমি বলছি, রবীন্দ্রনাথ 30 দশকের পরবর্তী কবিদের নিতে পারেননি একই কারণে, বলেছিলেন জটিল হয়ে যাচ্ছে, দুর্বোধ্য হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ যদি 30 দশকের কবিদের নিতে না পেরে থাকেন, আমরা কি করে এত বছর বাদেও মেঘনাদ বধকে সহ্য করব, গ্রহণ করব? আমার ধারণা যে 30 দশকের কবিরা বাংলা কবিতাকে দুরূহ এবং দুর্বোধ্য করেনি। বাংলা কবিতায় প্রথম যদি কোনো দুর্বোধ্য এবং দুরূহ সংকেতের অবকাশ তৈরি করে থাকে সেটা মেঘনাদ বধ। বাংলা কবিতার পাঠককে প্রথম বাংলা কবিতার ক্রিয়া থেকে, রসায়ন থেকে, সামগ্রিক হৃদস্পন্দন থেকে সরিয়ে এনেছিলেন মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্য দিয়ে। রবীন্দ্রনাথ যাদের নিন্দিত করছেন 30 দশক থেকে বাংলা কবিতা দুর্বোধ্য আছে, যদি দুর্বোধ্য হয়ে থাকে তার সৃষ্টি পাঠা মানুষ। আমি একবারও বলছি না অমিতাভ বচ্চনের, আমি একবারও বলছি না অমিতাভ বচ্চনের অভিনবের এবং বিচিত্র গতানুগতিক প্রথাবদ্ধ বাস্তবতার বাইরের ভাষা আমি বলেছি। আমাদের প্রথাবদ্ধ যে জাগতিক জীবন, মোহ ইত্যাদি সব কিছুর বাইরে একটা নতুন সব ভাষা ভেবে তুলে একটা নতুন ভাষা তৈরি করছে। কিন্তু ভাবতে হবে এই ভাষা কতখানি আমাদের রীতি অবচেতনের ভেতর, আমাদের গভীরতর সুপ্ত এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম চেতন অবচেতনের ক্রিয়া এবং রহস্যের ভেতর কতখানি কাজ করবে, কতখানি আমাদের কবিতার প্রতি আরও আসক্তি, ঘনীভূত আসক্তি বা আরও আগ্রহ বাড়িয়ে তুলবে। কবিতা পড়তে পড়তে, মেঘনাদ বধ কাব্য পড়তে পড়তে পরাণমুখ ও সবুজ নালিকা সরে দিতে হয় আমাদের। এবার তৃতীয় যে জায়গাটা যেখানে তিনি পুরাণ প্রতিমার পুনর্নির্মাণ, এই একটি জায়গা
মধুসূদন অসম্ভব অসম্ভব গুরুত্ব পেতে পারে দুটো জায়গায়। আমাকে আমি কিন্তু একটা কথা আপনাদের উপর চাপিয়ে দিতে চাই, আপনারা যদি মনে করেন ঠিক ঠিক, আপনারা যদি মনে করেন ভবিষ্যতে ফ্রেন্ড নাথিং, কিছু যায় আসে, কিন্তু 200 বছর বাদে এ কথাগুলো বোধহয় ভাববার সময় এসে গেছে। যেভাবে আমরা সত্যেন্দ্রনাথকে পরিত্যাজ্য করে দিই বাংলা কবিতা থেকে লিরিক লেখবার জন্য, ঠিক সেইভাবে আমরা শক্তি চট্টোপাধ্যায়কে পরিত্যাগ করতে পারি না। ঠিক যেভাবে আমরা মেঘনাথ কাব্যকে আজ পরিত্যাগ করতে পারছি না কোনো এক দুর্মর সংস্কার। আমি যোগ্য নই। যাই হোক, যে কথা বলছিলাম, তৃতীয় এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরাণ এবং তার প্রত্যক্ষ। আমাদের দেশে সব কিছু স্বীকার করে নিলে কোনো তর্ক বিতর্ক হয়, প্রশ্ন তুললে তর্ক বিতর্ক অন্য ব্যাপার। যে কথাটা বলছিলাম, তৃতীয় যেটা পুরাণ এবং প্রত্যক্ষতার পুনর্নির্মাণ, এটি অসামান্যতার অন্য দিক থেকে আমি দুভাবে গোটা ব্যাপারটাকে দেখতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমাদের দেশের একটা প্রবণতা আছে, যতক্ষণ বিলেত ফেরত ডাক্তার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সে ডাক্তারকে খুব বেশি পদমর্যাদা দিই না, তার ফিসও বাড়ে। এটা আমরা লক্ষ্য করি। তখনকার দিনে বিলেত ফেরত, এখন তো আমেরিকা অনেক এসে গেছে। আগে যখন গ্রামের ডাক্তার বা শহরের ডাক্তার, তার ভিজিট ছিল 50, একবার যদি বিলেত বা ইত্যাদি ইত্যাদি বিদেশ ভ্রমণ করে আসতে পারে 550 থেকে 500 বা 5000 হয়েছে। সুতরাং আমাদের একটা হাত ঘুরে ফিরে আসার ব্যাপার আছে। ফলে যে ব্যাপারটা হচ্ছে পুনর্নির্মাণের ব্যাপারটা লক্ষ্য করে দেখুন, মেঘনাথ কাব্য যে পুরাণ এবং পদ্য প্রতিমা বা বীরাঙ্গনা কাব্য কিংবা ব্রজাঙ্গনা কাব্য, যখন ব্রজাঙ্গনা কাব্যের রাধা চরিত্র নির্মাণ করতে চাইছেন মধুসূদন দত্ত, তখন রাজনারায়ণ বসুকে চিঠিতে জানাচ্ছিল রাধাকে তিনি নতুনভাবে পরিকল্পনা করছেন এবং নতুনভাবে পুনর্নির্মাণ করতে চাইছেন ব্রজাঙ্গনার রাধাকে, এগুলো বলছে। কথাটা সেটা না, কথাটা হচ্ছে 1861 সালে মেঘনাথ কাব্য লিখেছে। তখন আমরা পুনর্নির্মাণ সম্বন্ধে এত সচেতন ছিলাম। তার 105 বছর বাদে এই জায়গাটায় আমি কোথাও একটা মধুসূদন সম্বন্ধে একটা গভীর আকুতি এবং একটা কোথাও শাশ্বত শ্রদ্ধার জায়গায় তৈরি। সেটা হচ্ছে 1861 সালে মধুসূদন মেঘনাথ কাব্যে বা বীরাঙ্গনা কাব্যে বা বীরাঙ্গনা কাব্যে যে পুনর্নির্মাণ করছেন, আমরা পরবর্তীকালে দেখলাম 1966 সালে জ্যাক দেরিদা আমেরিকায় আইওয়াই বিশ্ববিদ্যালয়ে সম্ভবত উত্তর কাঠামো বা পোস্ট স্ট্রাকচারালিজম নিয়ে একটি বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেই বক্তৃতায় দেরিদা প্রথম ডিকনস্ট্রাকশন শব্দটি ব্যবহার করেছিলেন। 105 বছর পর মধুসূদন যে কাজটা 105 বছর আগে করে গেছেন মেঘনাথে বা বীরাঙ্গনায় বা ব্রজাঙ্গনায়, 105 বাদে যখন ডিকনস্ট্রাকশন বা বিনির্মাণ বা অবিনির্মাণ বা আসছে, তখন আমরা সাদরে করে নিচ্ছি। তখন তার আগে পর্যন্ত পুনর্নির্মাণ সম্বন্ধে আমরা এত ভাবিত ছিলাম না, এত প্রাণিত ছিলাম না। ঠিক ওই পাশ্চাত্যের হাত ফেরত হয়ে যখন আমাদের দেশজ ভাড়ারে বা দেশজ ঐতিহ্যের মধ্যে যখন ফিরে এলো, দেরিদা বলেছেন ডিকনস্ট্রাকশন, যেটা আমাদের পুনর্নির্মাণের সঙ্গে খুব বেশি মধ্যবর্তী দূরত্ব বা ব্যবধান রচনা করে না। আমি ডিকনস্ট্রাকশন ইত্যাদি প্রসঙ্গে বেশি যেতেও চাইছি না, তার কারণ হচ্ছে সেটা অন্য বিষয়, আর একটা বিনির্মাণের বিষয়, তার নন্দনতাত্ত্বিক বিষয়। কিন্তু এটা সত্য যে প্রথম যদি পুনর্নির্মাণ, পরে রবীন্দ্রনাথ 1926 সালে যখন রক্তকরণী বেরোচ্ছে, রক্তকরণীতে পুনর্নির্মাণ করছেন, কিংবা রবীন্দ্রনাথ তার বইটিতে, একমাত্র রবীন্দ্রনাথ ব্যতীত কোনো জীবিত লেখক বা কবি তার নিজের রচনা কর্মে পুনর্নির্মাণ করে দিতে পারেন, একমাত্র রবীন্দ্রনাথ। সেজন্য গুপ্তধান ছোট গল্প কখন যে রক্তকরণী নাটকে রূপান্তরিত হয়ে যায়, কিংবা সানাইয়ের কবিতাগুলো রূপান্তরিত হয়ে গিয়ে অন্য রূপ ধারণ করে। কোথাও একটা পুনর্নির্মাণের এই যে দেরিদা প্রবণ যে পাশ্চাত্যের ডিকনস্ট্রাকশন, যখন 1966 সালে তখনও পর্যন্ত আমরা আমূলগ্রস্ত হইনি। 1977 সালে অফ গ্রামোটোলজি
গায়ত্রী চক্রবর্তী স্পিভাক দেবীদার বইটির ভূমিকা লিখলেন প্রায় 153 পৃষ্ঠার একটা ভূমিকা লিখলেন গায়ত্রী স্পিভাক। সেখানে দেবীদার ডিকনস্ট্রাকশন নিয়ে কিছু মূল্যবান কথা স্পিভাক বললেন। চাপা পড়া ইতিহাসের কথা বলছিলেন, জ্ঞানতাত্ত্বিক সন্ত্রাসের কথা বলছিলেন। বলতে বলতে দেবীদা ডিকনস্ট্রাকশন বলতে কি বোঝাতে চেয়েছেন স্পিভাক সেগুলো বলছিলেন। এবং তারপরে স্পিভাকে নিয়ে একটি চমৎকার বাংলা গদ্যও লিখেছিলেন, সেটা বাংলাদেশের মিল্টন গান্ধী করেন। বাংলাদেশের একটা দেবীদা পাঠ ও বিবেচনা নামক একটি গ্রন্থে সেই গদ্যটিও পরবর্তীকালে স্পিভাক দিয়েছিলেন। পরবর্তীকালে অবশ্য স্পিভাক বলেছিলেন যে আমি যা বলেছি সেটা, কিন্তু বলেছেন পরে আর প্রত্যাহার করলে আর কিছু করা আছে, সেটা অন্য ব্যাপার তার। কিন্তু কথা হচ্ছে সেখানে কতগুলো কথা বলেছিলেন। আমরা স্পিভাকের কথাটা গুরুত্ব দিতে চাইছি এই কারণে, কারণ তিনি বিভাগ প্রয়োগ করার আগে গায়ত্রী চক্রবর্তী ছিলেন। সুতরাং তিনি আমাদের দেশের সন্তান, প্রেসিডেন্সি কলেজের বিদুষী ছাত্রী এবং আরেকটি পরিচয় নয় থাক রবীন্দ্রনাথ মজুমদারের কাঙ্ক্ষিত প্রণয়িনী। হ্যাঁ, যাই হোক সেসব অন্য ব্যাপার, সে একটা আলাদা ইতিহাস। কিন্তু তখনও চক্রবর্তী স্পিভাক নন। সুতরাং তার পক্ষে আমাদের দেশের পুনর্নির্মাণ এবং দেরিদার ডিকনস্ট্রাকশন বা বিনির্মাণ এই দুটোর সংযোগীকরণ তার পক্ষে অনেক সহজ সম্ভব ছিল, কারণ তিনি জানতেন আমাদের দেশের পুনর্নির্মাণ ছিল, আছে এবং থাকবে। এবং সুতরাং তার কাছে দেরিদার ডিকনস্ট্রাকশন তাকে খুব বিচলিত করতে পারেনি, তাকে খুব প্রভাবিত করতে পারেনি, কারণ তিনি পুনর্নির্মাণের দেশ থেকে গেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমাদের এটাই সমূহ সর্বনাশ। আধুনিকতা ঔপনিবেশিক বলুন বা বহুদিনের চর্বিত চক্রের আধুনিকতার পরে ওইটা হয় যে ওই আমাদের দেশ থেকে আমাদের সম্পদগুলো ওই ময়ূর সিংহাসনের মতো কবে যে কখন কোথায় কীভাবে লুণ্ঠন হয়ে যায় আবার ফিরে আসবার অপেক্ষায় থাকে। সুতরাং কবি স্পিভাক বুঝতে পারছেন যে পুনর্নির্মাণ এবং রিকনস্ট্রাকশন বা দেরিদার বিনির্মাণের খুব বেশি তফাৎ, সুখ্যাতি সূত্র দুই একটি সূত্র ছাড়া খুব বেশি তফাৎ নেই। এবং সেই তুমুল সেই কেন্দ্র আবর্তনে কেন্দ্র সংযুক্ত তুমুল আবর্তনের আকাঙ্ক্ষাকে গায়ত্রী স্পিভাক বিনির্মাণের তুমুল তল্লাশ বা প্রশ্নমুখী অনুসন্ধান বলছে, যে প্রশ্নমুখী অনুসন্ধান একদা এক সময় 1861 সালে মধুসূদন দত্ত চমৎকারভাবে তার কাব্য দিয়ে গেছে। সুতরাং পুনর্নির্মাণ ও ডিকনস্ট্রাকশন বিনির্মাণের ফিরে আসে আমাদের দেশে প্রাচ্যে এবং ক্রমশ প্রাচ্যের সম্পদের জায়গায় বসে যায় পাশ্চাত্যের বিনির্মাণ পুনর্নির্মাণ। এ কথাগুলো বোধহয় সমূহ ভাববার সময় এসে গেছে আমাদের। যাই হোক, কিন্তু একথা সত্য যে মধুসূদন যে বিনির্মাণের পর প্রাথমিক রূপরেখা যেগুলো দেখিয়ে গেছেন, যে প্রশ্নমুখী অনুসন্ধান এবং মিতালি এবং পরবর্তীকালে এটা গায়ত্রী চক্রবর্তীর বাক্যবন্ধ, মিতালি এবং সংঘর্ষের মধ্য দিয়ে প্রশ্নমুখী অনুসন্ধানই হচ্ছে বিনির্মাণের কাজ। এবং সেই প্রশ্নমুখী অনুসন্ধিৎসাটা কীভাবে হবে না, কেন্দ্র সংযুক্ত আবর্তনের আকাঙ্ক্ষা থেকে কেন্দ্রকে বাদ দিয়ে কেন্দ্রকে রেখে তাকে আবর্তন করার আকাঙ্ক্ষা থেকে একটা বিনির্মাণের জগৎ তৈরি হয়ে যায়, যার প্রাথমিক পদকর্তা, প্রাথমিক রূপকর্তা বা সূচনাকারী কবি হয়তো মধুসূদন ছিলেন, যা পরবর্তীকালে পাশ্চাত্য থেকে আমাদের হাতে এসে পৌঁছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আরেকটা জায়গা আছে, আমি দ্বিতীয় জায়গাটার মধুসূদনকে আরেকবার স্মরণ করি। আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে এই যে পুনর্নির্মাণ মধুসূদন করলেন, এই পুনর্নির্মাণ করতে গিয়ে একটা ভয়ঙ্কর প্রশ্নের সামনে আমরা আজ এসে দাঁড়াচ্ছি। ভয়ঙ্কর সেটা হচ্ছে যে আমরা সবাই জেনে গেছি মেঘনাচত্রাব্য পড়ি না পড়ি সন্দেহ আছে, আমিও 9টা শব্দ কবে শেষ কবে কোন দিন আদৌ কবিতা পাঠের অন্তর্গত ইচ্ছে থেকে পড়েছিলাম কিনা, নাকি এমএ পরীক্ষার বৈতরণী পাড়াবার জন্য পড়েছিলাম, সেসব প্রশ্ন মাথা থেকে সরিয়ে রেখে বলতে চাই কথা। যে আমরা সবাই জানি মেঘনাচত্রাব্যের মূল কাহিনী দৈবী ষড়যন্ত্র, দৈবী ষড়যন্ত্রের অসামান্য সব প্রদর্শনী
রাম বানর সৈন্য নিয়ে নীলোৎপল আসছে, নীলোৎপল দিয়ে অকাল দুর্গা পুজো হচ্ছে, অকাল দুর্গা পুজোর পর পার্বতী মদনের সাহায্যে শিবের ধ্যানভঙ্গ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। শিবের ধ্যানভঙ্গ হওয়ার পর প্রদেশী অভিশাপ হচ্ছে, পার্বতীর সঙ্গে তার মিলন ঘটছে, মিলনের ঘটার পর অর্থাৎ রাম পক্ষ থেকে রাবণ পক্ষ থেকে শিবকে শিফট করে আনা, সরিয়ে আনা রাম পক্ষে, যেখানে সমস্ত দেব দেবীরা অঙ্গীভূত হয়ে গেছে, সঙ্গে জুড়ে গেছেন। এই দৈবী ষড়যন্ত্র, যে দৈবী ষড়যন্ত্র বিরুদ্ধেই তো মেঘনাথ, যেখানে বারবার রামকে এবং লক্ষ্মণকে তীব্র ঘৃণা এবং উষ্মাসহ বিরক্তির সঙ্গে প্রায় তাদের কাপুরুষোচিত ভূমিকাকে বারবার নিন্দে করে গেছেন মেঘনাথ। এই জায়গাটা স্পর্শ করতে গেলে এই কথা তো সত্য, আজ কোথাও দৈবী ষড়যন্ত্র নেই। যে দৈবী ষড়যন্ত্রে রাম এবং লক্ষ্মণ, যে দৈবী ষড়যন্ত্রের আধিপত্যবাদ, ক্ষমতাতত্ত্ব এবং আধিপত্যবাদ দিয়ে রাম, লক্ষ্মণ এবং তার আর্য আধিপত্যবাদী সৈন্যরা যেভাবে একটা সময় মেঘনাথ বা রাবণকে নেই মানুষে পরিণত করছে, আমি এই জায়গাটাতে করতে চাইছি। নেই মানুষ, অর্থাৎ মেঘনাথ কাব্যে পড়লেই বেড়ে যায়। যখনই মধুসূদন বলছেন, স্বীকার করছেন না, মানছেন না রাবণ এবং মেঘনাথকে রাক্ষস, আসলে রাক্ষস তো না, তাদের সেই সমাজ ব্যবস্থায় তাদের নেই মানুষ করে দেওয়া হচ্ছে, তাদের একেবারে নেই মানুষ করে দেওয়া হচ্ছে, নেই মানুষ করে রাখা হয়েছে। আজকে সেই দৈবিক ষড়যন্ত্র কি রাজনৈতিক ষড়যন্ত্র পরিণত হয়ে যায়নি? আজ লক্ষ্মণ বা রামরা আমরা প্রায় সবাই মেঘনাথ বা রাবণের মতো নেই মানুষে পরিণত হয়ে গেছে। আমার মনে পড়ে যাচ্ছে জিও আগামবেনের হোমোসেকার গ্রন্থটির কথা, যেখানে হোমোসেকার বলতে জিও আগামবেন বলছেন যে কিভাবে মানুষকে নেই মানুষ করে দেওয়া হয় রাষ্ট্রীয় রাজনৈতিক ষড়যন্ত্র, কিংবা পরবর্তীকালে নেই মানুষ থেকে কৌশিক বসুরা রিট্রিট অফ ডেমোক্রেসিতে বলে দিচ্ছেন মানুষকে এলেবেলে করে দাও, ক্ষমতা, কর্তৃত্ব এবং আধিপত্যবাদ দিয়ে মানুষকে এলেবেলে করে দাও, মানুষকে নেই মানুষে পরিণত করে দাও। আমার কাছে মেঘনাথ কাব্য নেই মানুষে পরিণত করে দেওয়ার কাব্য, আমার কাছে মেঘনাথ কাব্য মানুষকে এলেবেলে করে দেওয়ার কাব্য। একদিন ছিল দৈবী ষড়যন্ত্র, যেটা কালক্রমে আজ পরিণত হয়েছে ভয়াবহ ব্যাধিগ্রস্ত রাজনৈতিক ষড়যন্ত্র। মেঘনাথ এবং রাবণ সেদিন বাঁচতে পারেনি। বড় প্রশ্ন হচ্ছে মধুসূদনকে আঁকড়ে ধরে, বড় প্রশ্ন হচ্ছে আমরাও বাঁচতে পারবো তো? নমস্কার।